হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। আজ 26 আগস্ট 2026 এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা হবে। তো সকল স্টুডেন্টস যারা পর্বটিতে যুক্ত হয়েছো, লাইক করো এবং আমাদের সাথে শেষ পর্যন্ত থাকো। আজকের এই পর্বটিতে দেখে নিই আমরা আজকে কি কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন আছে। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে আজই ডাউনলোড করে ফেলো। শুরু করছি আমরা আজকের প্রথম প্রশ্ন দিয়ে। 2026 সালে BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলস খেতাব কে জয় করেছেন? BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এই বছরে আয়োজিত হচ্ছে ভারতের দিল্লি শহরে, এবং 2026 সালে BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলস খেতাব জিতল অ্যালেক্স ল্যানিয়ার। Alex Lanier won the men's badminton singles title at the 2026 বা 2026 BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। আচ্ছা, অ্যালেক্স লেনিয়ার জেনে রাখবে ইনি হচ্ছেন ফ্রান্স দেশের একজন ব্যাডমিন্টন তারকা। চলো এরপরে 2 নম্বর প্রশ্ন। পুরুষদের সিঙ্গেলস তো জিতলো অ্যালেক্স ল্যানিয়ার, তাহলে মহিলাদের সিঙ্গেলস কে জিতেছে সেটা থেকে একটা প্রশ্ন। কে BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2026-এ মহিলাদের একক শিরোপা জিতেছেন? মহিলাদের একক শিরোপা জিতেছেন আন সে ইয়াং। ইনি হলেন দক্ষিণ কোরিয়া দেশের একজন ব্যাডমিন্টন তারকা। দেখো, তথ্যে বলা হচ্ছে অ্যান সে ইয়াং ওন দ্য BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ওমেন্স সিঙ্গলস টাইটেল। অ্যান্ড তারপরে বলা হচ্ছে 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের একক ইভেন্ট বা ওমেন্স সিঙ্গলস ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন এই অ্যান সে ইয়াং। গুরুত্বপূর্ণ দুটি তথ্য এখানে দেওয়া হলো। এর পরের প্রশ্ন। সম্প্রতি আমেরিকার ঘোষিত অপারেশন ইকোনমিক আউটকাস্ট এর প্রধান লক্ষ্য কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা যুক্তরাষ্ট্র একটি দেশকে টার্গেট করে অপারেশন ইকোনমিক আউটকাস্ট লঞ্চ করেছে, এবং এটা ইরানের উপরে লঞ্চ করা হয়েছে। ইউএস লঞ্চেস অপারেশন ইকোনমিক আউটকাস্ট এগেনস্ট ইরান। দেখো, সম্প্রতিকালে ইউএস এবং ইরানের মধ্যে সম্পর্ক একদমই সব থেকে তলানিতে পৌঁছে গেছে, এবং আমরা দেখেছি অপারেশন এপিক ফিউরি বলে একটা তোমার হচ্ছে অপারেশন লঞ্চ করা হয় এই বছরে ফেব্রুয়ারি মাসের দিকে আমেরিকার দ্বারা, এবং ডের স্টুডেন্টস পরবর্তীতে ইরান রিটালিয়েট করে এবং মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালীকে ব্লক করা হয় ইরানের দ্বারা। এর ফলে আমেরিকার প্রচুর লস হয় অ্যান্ড এক্সেট্রা বিভিন্ন কারণে আমেরিকা অলরেডি তোমার হচ্ছে ইরানের উপরে স্যাংশন লাগিয়ে রেখেছিল। বিভিন্ন তোমার হচ্ছে বাণিজ্যিক বা বিভিন্ন আন্তর্জাতিক ইকোনমিক স্যাংশন, অর্থনৈতিক স্যাংশন লাগানো ছিল, এবং অলরেডি তাকে আরও আইসোলেট করার জন্য ইরানকে এই অপারেশন ইকোনমিক আউটকাস্ট লঞ্চ করা হয়েছে আমেরিকার দ্বারা। এরপরে সম্প্রতি খবরের শিরোনামে ছিল মধেপুরা ইলেকট্রিক লোকো ফ্যাক্টরি। এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সম্প্রতি পিআইবির একটি প্রেস রিলিজে আমরা কিন্তু মধেপুরা ইলেকট্রিক লোকো ফ্যাক্টরির নাম পেয়েছি। তো সঠিক উত্তর কি হবে? এটি কোন রাজ্যে অবস্থিত? লোকো ফ্যাক্টরি মানে যেখানে রেল ইঞ্জিন তৈরি করা হয় সেটাকে লোকো ফ্যাক্টরি বা লোকোমোটিভ কারখানা বলা হয়। যেমন আমাদের পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন একটি লোকোমোটিভ কারখানা, যেখানে ইলেকট্রনিক বিভিন্ন লোকোমোটিভ ইঞ্জিন তৈরি হয়ে থাকে, তাই না? সো মধেপুরা ইলেকট্রিক লোকো ফ্যাক্টরি এটি অবস্থিত আছে বিহার রাজ্যে। ইন্ডিয়ান রেলওয়েজ অপারেশনালাইজেস ইটস মোস্ট পাওয়ারফুল 12,000 হর্স পাওয়ার, এইচপি মিনস হর্স পাওয়ার, মেড ইন ইন্ডিয়া লোকোমোটিভ। তো সম্প্রতিকালে আমাদের ভারতীয় রেল বা ইন্ডিয়ান রেলওয়ে লঞ্চ করেছে তাদের সব থেকে শক্তিশালী ইলেকট্রিক একটি তোমার হচ্ছে লোকোমোটিভ বা রেল ইঞ্জিন, যেটা 12,000 হর্স পাওয়ার এর ক্ষমতা সম্পন্ন। 12,000 হর্স পাওয়ার, ফার্স্ট 12,000 হর্স পাওয়ার মেড ইন ইন্ডিয়া লোকোমোটিভ। এটা ভারতবর্ষের নিজস্ব তৈরি করা লোকোমোটিভ বা নিজস্ব তৈরি করা একটি রেল ইঞ্জিন। এটি ম্যানুফ্যাকচার্ড বাই মাধেপুরা ইলেকট্রিক লোকো ফ্যাক্টরি সিচুয়েটেড ইন বিহার। মাধেপুরাতে এটা নির্মিত হয়েছে, যেটা বিহার রাজ্যে অবস্থিত। ওয়াজ পুট ইনটু অপারেশন বাই ইন্ডিয়ান রেলওয়ে ফ্রম
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন স্টেশন ইয়েস্টারডে। তো এটা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত, সেই প্ল্যাটফর্ম থেকে এটা লঞ্চ করা হয়েছে বা এটার অপারেশন শুরু করা হয়েছে। অলরাইট, সো এটা ইন্ডিয়াস ইন্ডিজিনাসলি বিল্ড করা, ভারতের নিজস্ব তৈরি করা সব থেকে পাওয়ারফুল একটি ইলেকট্রিক লোকোমোটিভ রেল ইঞ্জিন। চলো এর পরেরটা, 2026 সালে মিস ইউনিভার্স ইন্ডিয়া প্রতিযোগিতায় কে বিজয়ী মুকুট অর্জন করেছেন? মিস ইউনিভার্স ইন্ডিয়া 2026 প্রতিযোগিতায় বিজয়ী মুকুট অর্জন করেছে, অপশন ডিতে তারা আমরা নাম পাবো কাজিয়া লিজ মেজো। 19 ইয়ার ওল্ড ল স্টুডেন্ট অ্যান্ড মডেল, তো 19 বছর বয়সী একজন আইনের শিক্ষার্থী এবং মডেল কাজিয়া লিজ মেজো ফ্রম কেরালা। তো কেরালার একজন তিনি মডেল কাজিয়া লিজ মেজো হ্যাজ বিন ক্রাউন্ড মিস ইউনিভার্স ইন্ডিয়া 2026 ইন জয়পুর। তো তাকে মিস ইউনিভার্স খেতাব তিনি সম্প্রতি অর্জন করেছেন। আর এই বছরের মিস ইউনিভার্স ইন্ডিয়ার যে অনুষ্ঠান সেটা অনুষ্ঠিত হয়েছিল রাজস্থানের জয়পুর শহরে। এরপরের প্রশ্ন 6, সুইজারল্যান্ডে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সুইজারল্যান্ড ইউরোপের একটি দেশ, আমরা জানি ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সুইজারল্যান্ড, এবং এই সুইজারল্যান্ডে ভারতের পরবর্তী অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন বিতে আছে সৌমেন্দু বাগচি। সৌমেন্দু বাগচি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নেক্সট অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া টু সুইজারল্যান্ড। তো সৌমেন্দু বাগচিকে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে সুইজারল্যান্ডে নিযুক্ত করা হলো। এবারে দেখো, সৌমেন্দু বাগচি এর আগে ইরাকের কিন্তু রাষ্ট্রদূত ছিল, তো ইরাকের রাষ্ট্রদূতের পদটা খালি হয়ে গেছে। তো সেই কারণে অজয় এ কুমার, একজন সিনিয়র আইএএস অফিসার, যাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নেক্সট অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া টু দ্য রিপাবলিক অফ ইরাক। তো ইরাক প্রজাতন্ত্রের পরবর্তী ভারতের রাষ্ট্রদূত হতে চলেছেন অজয় এ কুমার। এবারে দেখো, সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি? বার্ন। সুইজারল্যান্ডের মুদ্রা সুইস ফ্রাঙ্ক। অনেক স্টুডেন্টস এটা ভুল করে, সুইজারল্যান্ডের মুদ্রা ইউরো করে ফেলে। জেনে রাখবে, সুইজারল্যান্ড কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, সো সুইজারল্যান্ডের মুদ্রা আলাদা, সুইস ফ্রাঙ্ক তাদের মুদ্রা। ইরাকের রাজধানী বাগদাদ, আর ইরাকের মুদ্রার নাম ইরাকি দিনার। তো এই তথ্যগুলো জেনে রাখতে হবে, স্ট্যাটিক জিকে বেস কিছু কোশ্চেন্স এখান থেকে তৈরি হতে পারে। এরপরে 16তম হকি ইন্ডিয়া জুনিয়র মহিলা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেতাব জয় করেছে কোন রাজ্য? ষোলোতম হকি ইন্ডিয়া জুনিয়র মহিলা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেতাব জিতল হরিয়ানা রাজ্য। হকি হরিয়ানা ক্রাউন্ড চ্যাম্পিয়ন্স অ্যাট 16th হকি ইন্ডিয়া জুনিয়র ওমেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2026। এরপরের প্রশ্ন, আর এটা অনুষ্ঠিত হয়েছিল পুনেতে। আমরা কিন্তু অলরেডি একটা কারেন্ট অ্যাফেয়ার্সে করেছি, এটা কোথায় অনুষ্ঠিত হয়? এটা পুনে, মহারাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার বিপর্যয় মোকাবিলায় কোন নতুন বাহিনী গঠন করার কথা ঘোষণা করেছে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গ খুব শীঘ্রই তৈরি করতে চলেছে একটি নতুন ডিজাস্টার ম্যানেজমেন্ট, একটা ফোর্স, টাস্ক ফোর্স বা একটি বাহিনী তারা তৈরি করতে চলেছে, এবং সেই বাহিনীর একটা নামও ঘোষণা করা হয়েছে। নাম কি? বিক্রম বাহিনী, শিবাজী বাহিনী, অর্জুন বাহিনী নাকি রুদ্র বাহিনী? Right answer for these questions option C, Arjun Bahini. West Bengal government to forms Arjun Bahini disaster response force with অগ্নিবীর। তো এই অর্জুন বাহিনীতে কারা থাকবে? অর্জুন বাহিনী তৈরি করা হবে যারা অগ্নিবীর থাকবে, অগ্নিবীর যারা থাকবে, এবং সাথে সাথে তোমার হচ্ছে যারা রিটায়ার্ড অফিসার থাকবে আর্মির, এদেরকে নিয়ে সাধারণত তৈরি হবে এই বিপর্যয় মোকাবিলা কমিটি, এবং এটা ন্যাশনাল লেভেলের একটি বিপর্যয় মোকাবিলা কমিটি, বিপর্যয় মোকাবিলা বাহিনী হতে চলেছে। চলো, এই
হচ্ছে আমাদের 8টি আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে আমরা কিছু জিকে প্রশ্ন উত্তর দেখব। তার আগে TWS একাডেমিতে কি কি ব্যাচ চলছে তোমরা ফলো করতে পারো। TWS একাডেমিতে এই ব্যাচগুলো চলছে, আমি ডেলি তোমাদের সাথে আলোচনা করে থাকি, এগুলো আমি বলেছি ডেলি। তো অবশ্যই যারা নতুন যুক্ত হয়েছো তারা একবার TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে চেক করতে পারো এবং সেখান থেকে অ্যাডমিশন নিতে পারো আমাদের ব্যাচে। চলো শুরু করছি আজকের আমাদের জিকে প্রশ্ন উত্তর দিয়ে। আপকামিং বিভিন্ন পরীক্ষা ফর অল কম্পিটিটিভ এক্সাম, তার জন্য আমরা এরকম জিকে প্রশ্ন উত্তর প্রতিদিন প্র্যাকটিস করে থাকি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে। আমার এই পর্বটি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের পর্ব সমস্ত এক্সামের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট, বারবার আমি এটা বলে দিচ্ছি। নিম্নলিখিত কোন প্রত্নতাত্ত্বিক স্থানটিতে গর্ত বসতির প্রমাণ রয়েছে? গর্ত করে বসতি স্থাপনের প্রমাণ পাওয়া গেছে বুর্জাহোম বলে একটি জায়গাতে। এটি আবিষ্কৃত হয়েছে আমাদের ভারতবর্ষের জম্মু ও কাশ্মীর অঞ্চলে। এটা জম্মু ও কাশ্মীরে অবস্থিত। চলো প্রশ্ন 2, এসআই পদ্ধতিতে ত্বরণের একক কোনটি? ত্বরণ সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে আমরা সাধারণত ত্বরণ বলি, তাই তো? এই যে ত্বরণ হয়, এই ত্বরণের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশন বি ইজ রাইট অ্যান্সার। 2026 সালে সাধারণ নির্বাচনে নেপালে কোন রাজনৈতিক দল আর কি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে? এখানে রাজনৈতিক দল হবে। হ্যাঁ, সম্প্রতি ভারতের দুটি প্রতিবেশী দেশে নির্বাচন হয়েছে, একটা হচ্ছে বাংলাদেশ, এবং বাংলাদেশে ক্ষমতায় এসেছে বিএনপি পলিটিক্যাল পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তাকে বলা হয়, এবং বিএনপি থেকেই তারেক রহমান তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছিলেন। আর হচ্ছে দেশ আরেকটা নেপাল, সেই নেপালেও আমরা দেখব নির্বাচন হয়েছে, সাধারণ নির্বাচন, এবং নেপালে ক্ষমতায় এসেছে আরএসপি বলে একটা পলিটিক্যাল পার্টি। আরএসপি মানে হচ্ছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। অপশন ডি রাইট অ্যান্সার। আচ্ছা, নেপালের প্রধানমন্ত্রী কে হয়েছেন? বাংলাদেশে তো তারেক রহমান, তাহলে নেপালের প্রধানমন্ত্রী কে হলেন? নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বা বালেন শাহ। বালেন শাহ বা বালেন্দ্র শাহ নেপালের প্রধানমন্ত্রী হলেন নতুন, এবং ইনি হচ্ছেন নেপালের ইতিহাসে সবথেকে সর্বকনিষ্ঠ একজন প্রাইম মিনিস্টার নেপালের। এর পরের প্রশ্ন বলা হচ্ছে 14 নম্বর প্রশ্নে, 4 নম্বর প্রশ্নে, 2026 সালে বায়োফ্যাচ মেলা কোন দেশ কান্ট্রি অফ দ্য ইয়ার মর্যাদা পেয়েছে? বায়োফ্যাচ মেলা এই বছরে অনুষ্ঠিত হয়েছিল জার্মানিতে। জার্মানি আয়োজক ছিল এই মেলার, এবং এই যে বায়োফ্যাচ মেলা, সেই বায়োপ্যাচ মেলায় কান্ট্রি অফ দ্য ইয়ারের মর্যাদা পেয়েছে আমাদের ভারতবর্ষ। তো অপশান এ ইজ রাইট অ্যান্সার। এরপরের 5 নম্বর প্রশ্ন দেখো, সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন? প্রথমে চলে আসি 1983 ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপের আয়োজক ছিল ইংল্যান্ড, এবং এই বিশ্বকাপটা ফাইনাল খেলা হয়েছিল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। ফাইনালে মুখোমুখি হয় ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ।
এই দুটো দলের মুখোমুখি হয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজ দুবার কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতেছিল। 1975 মানে প্রথম বিশ্বকাপটা ওয়েস্ট ইন্ডিজ জেতে। তারপরের বিশ্বকাপ 1979 বিশ্বকাপটাও জিতেছিল তোমার ওয়েস্ট ইন্ডিজ। তার পরে গিয়ে তোমার হচ্ছে 1983 বিশ্বকাপে ফাইনালে ওঠে। পরপর 3বার ফাইনাল খেলছিল ওয়েস্ট ইন্ডিজ এবং এই ওয়েস্ট ইন্ডিজ দলকে ফাইনালে আমাদের ভারত হারায় এবং ফাইনালে ভারত খুব কম স্কোর করেছিল, ঠিক আছে। তো সেখানে মাহিন্দ্রা অমরনাথ খুব সুন্দর বোলিং এবং ব্যাটিং করেছিল, 26 রান করেছিলেন তিনি। হ্যাঁ, তিনি যেহেতু একজন অলরাউন্ডার ছিলেন মাহিন্দ্রা অমরনাথ, তো তাকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়েছিল ফাইনালে। তো রান করেছিল কত? তিনি 26 রান করেছিলেন এবং বোলিংয়ের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে তিনি বল হাতে নিয়ে, ঠিক আছে, বল হাতে নিয়ে 3টি উইকেট নিয়েছিলেন, গুরুত্বপূর্ণ উইকেট, এবং মাত্র 12 রান খরচ করেছিল। 12 রানে 3 উইকেট, বোলিং একটা স্পেল করেন তিনি। তো এর সুবাদেই কিন্তু ভারত ওয়েস্ট ইন্ডিজকে 43 রানে হারিয়ে প্রথমবারের জন্য কিন্তু বিশ্বকাপ জেতে ভারতবর্ষ। আর এই বিশ্বকাপ ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ ছিল মাহিন্দর অমরনাথ। এবারে দেখো, এরপরে ভারত আবার জেতে 2011 বিশ্বকাপ। 2011 বিশ্বকাপে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিল জানো? যিনি 2011 বিশ্বকাপের ক্যাপ্টেন ছিলেন, অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি 2011 বিশ্বকাপের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। পরের প্রশ্ন স্ক্রিনে 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি, দেখো পড়ে দেখো, শিল্প উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইন কত সালে কার্যকর হয়? এটা স্বাধীন ভারতের একটা প্রথম শিল্প উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইন ছিল। স্বাধীন ভারতের প্রথম শিল্প উন্নয়ন এবং নিয়ন্ত্রণ আইন পাশ হয় 1951 সালে। স্মল পক্স রোগ কোন ভাইরাসের কারণে হয়? স্মল পক্স রোগ হয় ভেরিওলা ভাইরাসের কারণে। তো অপশন এ রাইট অ্যান্সার। ভান্ড কোন অঞ্চলের জনপ্রিয় লোকনাট্য? এটাকে আমরা অনেক সময় ভান্ড পাথেরও বলতে পারি। ভান্ড পাথের এক ধরনের লোকনাট্যের রূপ। আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকনাট্য হয়। আমি কয়েকটা উদাহরণ দিই, যেমন উত্তরপ্রদেশে হয় রামলীলা, রাসলীলা, এগুলো আমরা উত্তরপ্রদেশে মেনলি দেখতে পাবো, ঠিক আছে। তারপরে পশ্চিমবঙ্গের দিকে আমরা এরকম লোকনাট্যর যদি কথা বলি, যাত্রাপালা দেখতে পাওয়া যায়। আচ্ছা, তারপরে বিভিন্ন রাজ্যে আমরা এরকম লোকনাট্য দেখতে পাবো, যেমন কুডিয়াট্টাম বলে একটা নৃত্যনাট্য বা লোকনাট্য আছে, যেটা কেরালাতে খুব বিখ্যাত। সো এই যে লোকনাট্যগুলো হয়, এর ভিতরে ভান্ড পাথের বলে লোকনাট্যটা হয়ে থাকে জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে। এছাড়া জম্মু কাশ্মীরে কিছু নৃত্য আছে, লোকনৃত্য। জম্মু কাশ্মীরের মধ্যে আমরা পাবো রাউফ বলে একটা লোকনৃত্য, রাউফ, হিকাত, হিকাত, তারপরে কুদ, কুদ, দুমহল, এগুলো হচ্ছে জম্মু কাশ্মীরের কিছু উল্লেখযোগ্য লোকনৃত্যের মধ্যে পড়ে। নেক্সট প্রশ্ন, এটা একটু টাফ কোশ্চেন্স, ভালো করে পড়ো এবং উত্তর করো, সময় নাও। গুপ্ত আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কিত নিচের জোরগুলি বিবেচনা করতে বলা হয়েছে। তো কি, আমরা একটু পড়ে দেখি। প্রথমে বলা হচ্ছে ক্ষেত্র, সেটা চাষযোগ্য জমিকে বলা হতো। খিল মানে ভূমি রাজস্ব ব্যবস্থা, ক্ষেত্র চাষযোগ্য জমি, খিল পতিত জমি, অপ্রহতা বন্য বা জঙ্গল এলাকা, নাকি বস্তি বলতে বসত বাড়ি এবং বসত বাড়ি তৈরির জমি কে বলা হতো। মানে এখানে কিছু জমির নাম দেওয়া হয়েছে, কিছু কিছু জমি এখনো এই জমির এরকম অনেকগুলো নাম থাকে, দেখবে কখনো যদি তুমি জমির দলিল দেখো, সেখানে কিন্তু এরকম লেখা থাকে বাস্তু জমি, হ্যাঁ, তারপরে শালি জমি, এরকম কিন্তু লেখা থাকে। তো তেমনই গুপ্ত যুগের দেখো, ক্ষেত্র চাষযোগ্য জমি, খিল পতিত জমি, অপ্রহতা বন্য বা জঙ্গল এলাকা, আর বস্তি বলতে এখানে বসত বাড়ি তৈরির জমিকে বোঝাচ্ছে। তাহলে এর ভিতরে কোনটা সঠিক জোড়? উপরের নিম্নলিখিত জোড়গুলির মধ্যে কতগুলি সঠিক? একটি জোড় সঠিক, দুটি জোড় সঠিক, তিনটি সঠিক, নাকি চারটি? উপরের 4টি জোড়ই সঠিক আছে, 4টি ঠিক আছে, বুঝেছো?
এরপরে বিশ্ব অরণ্য দিবস পালিত হয় প্রতি বছর কোন দিনে? বিশ্ব অরণ্য দিবস আমরা প্রতি বছর পালন করি 21শে মার্চ। চলো আজকের জন্য এতটুকুই। একটা প্রশ্ন দিয়ে শেষ করব, কোন মহাদেশে একটিও মরুভূমি নেই? কমেন্ট বক্সে সকলে এটার উত্তর জানাবে। সকল স্টুডেন্টসের কাছে এটা কিন্তু আমার একটা বাড়ির কাজ দেওয়া রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের দিনের ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণের জন্য দেখতে থাকো দ্য ওয়ে অফ সলিউশনের অন্যান্য বিভিন্ন ক্লাস। টাটা।